Hello students, good evening everyone. Welcome to our channel Let's Improve Class 9 10. আমি ইপ্সিতা ম্যাম তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো আমরা আজকে কি করব? আমরা কিন্তু এখন 2 মার্কস এর কোশ্চেন প্র্যাকটিস করছি। আগের দিন কিন্তু চ্যাপ্টার 1 থেকে আমি বিভিন্ন টেস্ট পেপারের থেকে দেখে নিয়ে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম। তো আজকেও ঠিক সেম চ্যাপ্টার 2 অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার যেটা কি আছে জীবনের প্রবাহমানতা, এটার উপর বিভিন্ন টেস্ট পেপার ঘেটে কিন্তু আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আজকেও তোমাদের করাবো, যেটা মার্কস 2 এর থেকে। ঠিক আছে, তো চলো আর বেশি লেট না করে আমরা কোশ্চেন গুলোকে শুরু করি। ঠিক আছে, তার আগে বলে দিই এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তোমরা যারা চ্যানেলের নতুন, যারা এখনো আমাদের টেলিগ্রামে জয়েন নেই, তারা অবশ্যই এই কিউআর কোডটা স্ক্যান করে সেখানে জয়েন হয়ে যাও। এখানেই কিন্তু আমরা সমস্ত ক্লাসের আপডেট, কখন কি ক্লাস হবে বা সমস্ত ক্লাসের পিডিএফ কিন্তু আমরা এখানেই শেয়ার করি। ওকে, এবং তোমরা যারা চ্যানেলের নতুন এরকম বিভিন্ন ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। ফার্স্টে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করবো, যেটা আমরা করছি মার্কস 2। ওকে, তো চলো দেখে নি ফার্স্ট কোশ্চেন কি আছে। এই যে কোশ্চেন গুলো আমি আজকে তোমাদের পড়াবো 15টা কোশ্চেন, এগুলো কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টেস্ট পেপার আমি দেখেছি যে কোন মানে এই কোশ্চেন গুলো কিন্তু বেশিরভাগ রিপিট আছে। তো যে কটা আমি দিব তোমরা একদম ভালোভাবে করবে। এই 15টা তোমাদের করতেই হবে। তাই এবার যদি তোমরা এই 15টার মধ্যে যদি কেউ বাঁচতে বসো যে এটা পড়বো তাহলে কিন্তু হবে না। যে কটা আমি দিব সে কটা তোমাদের পড়তেই হবে। ঠিক আছে, তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। কি বলছে দেখো এখানে, কোষ চক্রের চেক পয়েন্টের দুটি তাৎপর্য লেখো। চেক পয়েন্টের দুটি তাৎপর্য কি কি হতে পারে? এই যে যদি কোষ বিভাজন যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমাদের এই চেক পয়েন্ট গুরুত্বপূর্ণ, এবং ডিএনএ প্রতিলিপিকরণ যদি ঠিক মতো না হয় তাহলেও কিন্তু এই কোষ চক্রটাকে থামিয়ে দেওয়া উচিত। তাহলে কি হবে? এটা এক হতে পারে কোষ বিভাজন ঠিক মতো না হলে, আরেকটা কি বললাম, ডিএনএ প্রতিলিপিকরণ ঠিকঠাক না হলে। ঠিক আছে, ডিএনএ প্রতিলিপিকরণ ঠিক মতো না হওয়া। ঠিক আছে, তাহলে এগুলো কি, এটাই কিন্তু আমার কোষ চক্রের চেক পয়েন্টের তাৎপর্য। এই কোশ্চেনটা দেখবে অনেক টেস্ট পেপারে কিন্তু অনেকবার করে আছে, তো এটা কিন্তু ভালো মতো কিন্তু তোমরা করবে। এই গেল আমাদের ফার্স্ট কোশ্চেন। নেক্সট 2 নাম্বার কোশ্চেন কি বলছে, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো, গলগি বস্তুর ভূমিকা এবং পদ্ধতি। দেখো তোমাকে কিন্তু এখানে পয়েন্ট কিন্তু মেনশন করে দিয়েছে কিসের উপর লিখতে হবে, একটা ভূমিকা আর একটা লিখতে হবে পদ্ধতি। কিসের? গলগি বস্তুর উপর। ওকে, এবার বলি, আমরা জানি যদি এখানে আমরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ দেখি, এবার আমরা সবাই জানি যে সাইটোকাইনেসিস মানে কি। সাইটোকাইনেসিস হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের ডিভিশন, তাই তো? সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে, আমরা জানি যে একটা হয় আমাদের ক্যারিওকাইনেসিস, একটা হয় আমাদের সাইটোকাইনেসিস। এবার আমরা জানি সাইটোকাইনেসিস মানে কি আমাদের সাইটোপ্লাজমের ডিভিশন, আর ক্যারিওকাইনেসিস মানে আমাদের নিউক্লিয়ারের ডিভিশন, নিউক্লিয়াসের ডিভিশন। তো এখানে আমাকে সাইটোকাইনেসিসের উপর লিখতে বলছে একটা কি, আমাকে পদ্ধতি লিখতে বলছে, পদ্ধতি। এবার এইটা উদ্ভিদ কোষে কিভাবে হচ্ছে? উদ্ভিদ কোষে হচ্ছে আমাদের কোষপাত গঠনের দ্বারা হচ্ছে, কোষপাত গঠনের মাধ্যমে হচ্ছে। আর এখানে প্রাণী কোষে কি হচ্ছে? আমাদের ক্লিভেজ বা ফারো পদ্ধতির মাধ্যমে হচ্ছে। কিসের বললাম? ক্লিভেজ বা ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে। ঠিক আছে, ওকে, মানে মনে করো এখানে ছবি এঁকে বলে দিচ্ছি, এটা মনে করো আমাদের একটা উদ্ভিদ সেল। ঠিক আছে, এবার এটা কি, এটা আমার কোষপাত তৈরি হচ্ছে, যেটা কিনা আমার ভেতর থেকে বাইরের দিকে বিভাজিত হবে। কোষপাতটা কি ভেতর থেকে বাইরের দিকে ডিভাইড হবে, যেটা আমাদের উদ্ভিদ কোষে। আর যদি প্রাণী কোষ বলে তাহলে মনে করো এটা এরকম, খুব একটা ভালো হয়নি বাট স্টিল বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, মনে করো প্রাণী কোষ, যেটা আমাদের ক্লিভেজের মাধ্যমে হচ্ছে, ক্লিভেজ বা ফারোর মাধ্যমে। এবার এটা দেখো বাইরে থেকে ভেতর দিকে কিন্তু এটা ডিভাইড হচ্ছে। ওকে,
এই গেল। এবার হচ্ছে কি আছে আমাদের সেকেন্ড পয়েন্ট, ভূমিকা। গলগি বস্তুর ভূমিকা বলছে। এবার আমরা জানি উদ্ভিদ কোষ প্রাণী কোষে কিন্তু কোনো ভূমিকা নেই, ঠিক আছে, কোনো ভূমিকা নেই। আর এখানে কি ভূমিকা, গলগি বস্তু থেকে আমাদের ভেসিকল তৈরি হচ্ছে। এবার এই ভেসিকল গুলো কিন্তু কোষপাত গঠনে সাহায্য করছে, ঠিক আছে, এখানে কিন্তু ভূমিকা আছে। গলগি বস্তুর ভূমিকা, যেটা কি উদ্ভিদ কোষে আমাদের ভূমিকা আছে, এই গলগি বস্তু থেকে আমাদের ভেসিকল তৈরি হচ্ছে। এবার এই ভেসিকল গুলো কি আমাদের কোষপাত গঠন করছে, যেটা কিনা উদ্ভিদ কোষের কিন্তু সাইটোকাইনেসিস ঘটাচ্ছে। এবং প্রাণী কোষে কিন্তু এর কোনো রকম ভূমিকা নাই, এখানে কিন্তু সম্পূর্ণ ক্লিভেজ বা ফাড়ো তৈরির মাধ্যমেই কিন্তু ডিভিশন হচ্ছে। বোঝা গেল? নেক্সট 3 নাম্বার কি বলছে, মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। এটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ দেখো একটা কথা বলি, বিভিন্ন রকম কোষ বিভাজনের গুরুত্ব বলো বা মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব, এইখানে সব গুরুত্বগুলো কিন্তু একই, যেটা কি হচ্ছে কোষ মেরামত হচ্ছে, কোষ বিভাজন হচ্ছে, তারপর কি প্রজননে সাহায্য করছে। কিন্তু মিওসিস কোষ বিভাজনটা কিন্তু আলাদা, এগুলোর কিন্তু এরকম কিন্তু কোনো রকমের ফাংশন নেই, এটা কিন্তু আলাদা। এই জন্য যে কোনো এক্সামে কিন্তু এই কোশ্চেনটাই দেয় যে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব লেখো। কারণ এমনি যে কোনো কোষ বিভাজন বলো, মাইটোসিস, এগুলো প্রায় সবই এক কাজ করে, কিন্তু মিওসিসটা আলাদা। কি করে চলো দেখে নি। মিওসিস হচ্ছে আমাদের প্রজাতির সংখ্যাকে, ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখে। আমরা জানি ওকে গ্যামেট উৎপাদনে সাহায্য করে, তাহলে কি লিখতে পারি এখানে আমরা, ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখে। প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। এবং কি, এবং 2 নম্বরে আমরা বলতে পারি যেহেতু মিওসিসে কি দুটো গ্যামেটের মিলনে একটা নতুন জীব তৈরি হচ্ছে, এর ফলে কিন্তু এখানে আমরা জিনের বিভিন্ন রকমের ভ্যারিয়েশন দেখতে পাবো, জিনের পুনর্বিন্যাস আমরা এখানে দেখতে পাবো। ওকে, কারণ কি এখানে, কারণ এখানে দুটো ভিন্ন গ্যামেটের মিলন হচ্ছে, এর ফলে কি দুটোর কিন্তু সেখানে জিনের স্ট্রাকচার কিন্তু দুটো মিলে গিয়ে একটা নতুন বৈচিত্র্য কিন্তু তৈরি করবে। তাহলে এখানে কি জিনের বিভিন্ন রকম কি পুনর্বিন্যাস আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে, বোঝা গেল? তো এখানে আমরা বিভিন্ন রকমের জিনের বৈচিত্র্য দেখা যাবে, ঠিক আছে। ওকে, এই গেল 3 নাম্বার। নেক্সট 4 নাম্বার কোয়েশ্চেন। তার আগে বলে দিই, এই যে তোমরা যদি এরকম আরো কোয়েশ্চেন যদি সলভ করতে চাও, 5 মার্কস বলো বা ডায়াগ্রাম বলো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের জন্য বেস্ট ব্যাচ হবে আমাদের এই র্যাঙ্কার্স ব্যাচ। এখন কিন্তু হাতে আর টাইম নেই, এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের কোয়েশ্চেন সলভ করাচ্ছি, এমসিকিউ বলো, 2 মার্কস বলো বা মার্কস 5 বলো, ডায়াগ্রাম সব আমরা হাতে ধরে করাচ্ছি। তো এখন কিন্তু এইখানে কিন্তু আজকে আমরা যদি আরো যদি লেট করে যদি ব্যাচ নাও, তাহলে কিন্তু তোমাদের প্রচুর ব্যাকলগ থেকে যাবে, যেগুলো কিন্তু তোমরা ক্লিয়ার করার কিন্তু টাইম পাবে না। এই ব্যাচে আমরা তোমাদের কি কি দেবো, আমরা তোমাদেরকে রিভিশন ক্লাস করাবো, কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, টেস্ট পেপার সলভ করাবো, সাজেশন, শুধু কিন্তু সাজেশন দিয়েই আমরা ছেড়ে দিব না। কারণ অনেক স্টুডেন্ট থাকে যে সাজেশনটা ম্যামরা দিয়ে দিল, ও দেখে নিল কিন্তু সব ও প্র্যাকটিস করলো না। এখানে কিন্তু সেই রকম কোনো চান্স নেই, কারণ আমি যেই সাজেশন তোমাদের প্রোভাইড করব সেটা একদম আমি দায়িত্ব নিয়ে সব স্টুডেন্টদের কিন্তু করিয়ে দিব, যেন পরীক্ষার সময় কোয়েশ্চেনটা দেখলেই তোমাদের অ্যান্সারটা মাথায় আসে। যেন এরকম না হয় স্টুডেন্টরা সাজেশনটা পেলো, পড়লো না, এক্সামে গিয়ে ভাবছে যে ও ম্যাম তো এই সাজেশনটা দিয়েছিল, একটু পড়ে আসলে আমি এক্সামে পারতাম। এরকম কোনো রকম কিন্তু সমস্যা হবে না, আমি টোটালটাই হাতে ধরে তোমাদের প্র্যাকটিস করাবো। এবং কি আমরা এখানে তোমাদেরকে মক টেস্ট দিব, যে দেখবো কার কতটা ইমপ্রুভ হচ্ছে। তো এই ব্যাচের প্রাইস কিন্তু ভীষণই রিজনেবল, কত, 6499। তো তোমরা যারা ব্যাচটা এনরোলমেন্ট করতে চাও আর লেট না করে, এই যে নাম্বারটা আছে এই নাম্বারটায় তোমরা কন্ট্যাক্ট করো, আমাদের টিম তোমাদেরকে গাইড করে দেবে। ওকে, চলো এবার আমরা যাই নেক্সট কোশ্চেনে। 4 নাম্বার কি বলছে, স্টক ও সিয়ন বলতে কি বোঝো? স্টক আর সিয়নটা কি? স্টকটা কি, যেটা হচ্ছে নিচে থাকে, ওকে, মাটির নিচের যে অংশ সেটাকে আমরা কি বলবো, গাছের নিচের অংশটাকে আমরা বলবো
স্টক, যেটা মাটির সাথে থাকে। আর শিয়নটা কি, এটার উপরের অংশ যেটা স্টক অপেক্ষা উন্নত, অর্থাৎ কি যেটার সাথে হচ্ছে আমরা এটাকে জুড়ে দিই, স্টকের সাথে আমরা শিয়নটাকে জুড়ে দিই, যে অংশটা জোড়া লাগানো হয়। ঠিক আছে, তাহলে স্টকটা কি কি লিখতে পারি আমরা, মাটি সংলগ্ন গাছের নিচের অংশ। ঠিক আছে, আর একটা কি আছে এখানে, শিয়ন। শিয়নটা হচ্ছে স্টক অপেক্ষা শিয়ন উন্নত, অর্থাৎ যে অংশের সাথে জোড়া লাগানো হয়। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই গেল আমাদের স্টক এবং শিয়ন। ওকে, এবার আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো। এখানেও দেখো তোমাদের কিন্তু পয়েন্ট কিন্তু বলে দিয়েছি কিসের উপরে, একটা লিখবো সম্পাদনের স্থান এবং আরেকটা লিখবো উৎপন্ন কোষের সংখ্যা। কি হবে তাহলে এখানে, মাইটোসিস আর মিওসিস, তাই তো? এবার এই মাইটোসিস কোথায় ঘটে আর মিওসিস কোথায় ঘটে? মিওসিস কই ঘটে আমরা জানি, মিওসিস কিন্তু দেহ কোষে ঘটবে, অর্থাৎ এখানে কি 2n থেকে 2n নাম্বার অফ সেল কিন্তু তৈরি হবে। এবং সরি ভুল বললাম, মাইটোসিসটা আমার দেহ কোষে ঘটে, যেখানে আমার 2n থেকে 2n তৈরি হবে। এবং মিওসিসটা আমার কোথায় ঘটবে, জনন মাতৃকোষে, যেখানে আমার কি হবে 2n থেকে n তৈরি হবে। ওকে, তাহলে ফার্স্টে আমাদের কি ছিল পয়েন্টটা, সম্পাদনের স্থান। যেটা কি হবে আমার এখানে দেহ কোষে, যেখানে আমার কি হবে 2n থেকে 2n তৈরি হয়। ওকে, এবং এটা কি আমাদের মিওসিস হচ্ছে আমাদের কোথায় ঘটে, জনন মাতৃকোষে, যেখানে আমার কি তৈরি হচ্ছে 2n থেকে n নাম্বার কোষ তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলি গ্যামেট সেল। ওকে, আমরা জানি মিওসিসে কি আমার গ্যামেট ফর্মেশন হচ্ছে, যেটা আমরা মিওসিসের তাৎপর্যতেও দেখলাম। তো এটা হচ্ছে আমাদের মাইটোসিস দেহকোষে এবং মিওসিস জনন মাতৃকোষে। নেক্সট কি আছে, উৎপন্ন কোষের সংখ্যা। কি হবে এখানে, মাইটোসিসে আমাদের সম সংখ্যক কোষ তৈরি হয়। ঠিক আছে, এখানে 2n থেকে 2n, তার মানে এখানে সম সংখ্যক কোষই কিন্তু তৈরি হবে। তা কি বলতে পারি আমরা, জনিত্রী কোষ সরি অপত্য কোষ জনিত্রী কোষের সমান হবে। জনিত্রী কোষের সমান। এবং আর মিওসিসে কি হবে এখানে, তাহলে এখানে জনিত্রী কোষের অর্ধেক হবে। এটা কি হবে এখানে, জনিত্রী কোষের অর্ধেক। মাথায় থাকবে কি বললাম। তাহলে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কি পার্থক্য বোঝা গেল। ওকে, এবার কোশ্চেন নাম্বার 6 কি বলছে, ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ারের একটি করে কাজ লেখো। সেন্ট্রোমিয়ার এবং টেলোমিয়ারের কাজ লেখো। কি হবে সেন্ট্রোমিয়ারের কাজ, যে সেন্ট্রোমিয়ার কি করে, ক্রোমোজোমের যে ক্রোমাটিড গুলিকে সেগুলোকে একসঙ্গে যুক্ত রাখে। ওকে, এবং টেলোমিয়ার কি করে, টেলোমিয়ার ক্রোমোজোমের যে একদম প্রান্ত দেশ সেটাকে কিন্তু কে রক্ষা করে, টেলোমিয়ার। তাহলে আমরা বলতে পারি যেখানে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ারের কাজ, তাই তো। ক্রোমোজোমে ক্রোমাটিড গুলোকে যুক্ত রাখে। ঠিক আছে,
এবং টেলোমিয়ার কি করে? টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের প্রান্ত দেশকে রক্ষা করে। কি করে এখানে? ক্রোমোজোমের প্রান্ত দেশকে রক্ষা করে। বোঝা গেল? রক্ষা করে। ওকে, তার আগে বলি যে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমরা শুধু দেখোই না, এখন কিন্তু তোমাদের টাইম নষ্ট করার মতো সবাই নেই। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো দেখতে দেখতে তোমরা নিজেরা লিখে ফেলো, কারণ তুমি যদি ভাবো যে এখন ম্যাম বলছে এখন আমরা দেখি, পরে কোনো এক সময় লিখে নিব, ওই পরে কিন্তু আর তোমাদের লেখা হবে না। দেখবে পর করতে করতে এক্সাম চলে এসেছে কিন্তু কোয়েশ্চেন কিন্তু এখনো খাতার মধ্যে লেখা হয়নি। তো যেটা এখনই দেখছো ওটার পিছনে ডবল টাইম তোমরা কিন্তু নষ্ট করো না। এখন দেখছো মানে তোমরা এখনই লিখে ফেলো, নালে পরে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আর তোমাদের লেখা হবে না। বোঝা গেল? এখনই লেখো সবাই। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে এখানে? যৌনক্রম বলতে কি বোঝো? একটি উদ্ভিদের নাম লেখো যার যৌনক্রম দেখা যায়। যৌনক্রম কি? জীবের জীবন চক্রে রেণু কি ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডের যে চক্রাকার আবর্তন, এটাকে আমরা বলে থাকি যৌনক্রম। এটা কোন উদ্ভিদের দেখা যায়? এটা দেখা যায় হচ্ছে ফার্নের। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? যৌনক্রমটা কোন জীবের জীবন চক্রে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড এবং হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড। ওকে, এই দুইজনের যে সাইকেল চক্রাকার দেখা যায় এটাকে আমরা বলবো কি? যৌনক্রম। এবার কোশ্চেন কি? কোন উদ্ভিদের যৌনক্রম দেখা যায়? কার দেখা যায়? যদি আমরা এক্সাম্পল চাই তাহলে আমরা বলবো ফার্নের। ঠিক আছে, ফার্নের জীবন চক্রে কিন্তু আমরা যৌনক্রম দেখতে পাবো, যেখানে হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এরকম করেই কিন্তু চক্রাকারে আবর্তন করছে। ওকে, এই গেল তোমাদের যৌনক্রম। নেক্সট কি আছে দেখি। নেক্সট আছে অ্যামাইটোসিস প্রক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। এবার আমরা জানি অ্যামাইটোসিস কোষ বিভাজন এটা কিন্তু সবচেয়ে একটা সরল পদ্ধতি। এখানে কিন্তু কোনো কিছু ছাড়া ডিরেক্ট সেল ডিভিশন হচ্ছে একটার থেকে আরেকটা। এটা কাদের দেখা যায়? একদম নিম্ন বা লোয়ার শ্রেণীর উদ্ভিদ ইয়েদের, জীবেদের। যেমন কি আমরা বলতে পারি অ্যামিবা বা ব্যাকটেরিয়া, এককোষী ব্যাকটেরিয়া, এদের মধ্যে আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখতে পাই, যেখানে কি ডিরেক্ট সেল ডিভিশন হচ্ছে। তো এদের সুবিধাটা কি? এদের গুরুত্বটা কি হতে পারে? যে দ্রুত বংশবিস্তার হয়, এটা একটা ওদের লাভ, যে এরা দ্রুত বংশবিস্তার করে। নেক্সট কি আছে? দুটো বলতে বলছে, আরেকটা বলতে পারি যে এরা জনিত্রী জীবের অনুরূপ হয়। তাই তো, এটা কি? জনিত্রী জীবের অনুরূপ হয়। অর্থাৎ এদের মধ্যে কি জনিত্রী জীবের বৈশিষ্ট্য কিন্তু থাকে। অর্থাৎ ওদের যে জীবনধারায় যে যতই অপত্য তৈরি হয় ওদের মধ্যে কিন্তু জনিত্রী বৈশিষ্ট্যটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। এটা একটা গুরুত্ব। আর একটা কি? এরা দ্রুত বংশবিস্তার হয় এদের। ওকে, এই গেল তাহলে অ্যামাইটোসিস প্রক্রিয়ার দুটি গুরুত্ব, যেটা কিনা একদম ডিরেক্ট সেল ডিভিশন হয়। এখানে কাদের দেখা যায়? অ্যামিবা, ইস্ট বা এককোষী ব্যাকটেরিয়া, এদের কিন্তু আমরা এই অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজন লক্ষ্য করব। ওকে, নেক্সট স্যাট ক্রোমোজোম কি? স্যাট ক্রোমোজোম কি? কি বলবো? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে আমরা স্যাট ক্রোমোজোম বলে থাকি। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে থাকি। এটা কি? ক্রোমোজোমের একটি অংশ। এটা কই থাকে? এটা গৌণ খাঁজের মধ্যে থাকে। তাহলে স্যাট কি? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলে। এরা কই থাকে? হ্যাঁ, এরা গৌণ খাঁজের মধ্যে এরা অবস্থান করে। কোথায়? গৌণ খাঁজে।
ঠিক আছে, এই গেল স্যাট ক্রোমোজোম। দেখো এগুলো কিন্তু 2 মার্কস কোশ্চেন, এই কোশ্চেন গুলো কিন্তু তোমাদের ভালো মতো গুছিয়ে লিখতে হবে। এগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি, এবার আমি তো তোমাদের সংক্ষেপে লিখে দিচ্ছি, কিন্তু এবার এটাকে যে যত বেশি ভালো মতো খাতায় গুছিয়ে লিখতে পারবে। এবার দেখো আমরা জানি পরীক্ষার সময় কিন্তু খাতা কপি রিপ্রেজেন্টেশনটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ, যেখানে তোমরা খাতাটাকে কি করে প্রেজেন্ট করবে সেটাও কিন্তু এক্সামিনার দেখে। কারণ কেউ মনে করো লিখে দিল, সাপোজ মনে করো এখানে অণু বিস্তরণ কাকে বলে, একটু ভালো মতো লিখবে। এবার অনেকেই থাকে ডাইরেক্ট অ্যান্সার লেখা শুরু করে দেয়, কোনো কিছু হেডিং ফেডিং করে না। এবার যে খাতাটা হেডিং নেই বা যে খাতাটা হেডিং আছে, তো সেটা দেখে কি এক্সামিনার বেশি খুশি হবে যে মেয়েটা কিন্তু কোনো রকম খাটাচ্ছে না, যে একদম ও কিন্তু সুন্দর করে পয়েন্ট ওয়াইজ করে করে লিখছে। এবার যে ডিরেক্ট লিখেছে তারটাও ঠিক, তারটাও ঠিক, কিন্তু এক্সামিনার দেখবে কার খাতা কতটা ভালো, এই হিসাবে কিন্তু তাকে একদম ফুল মার্কসটাই দেবে। ওই কোশ্চেনটা যত নাম্বার, তার তুলনায় যার খাতাটা একটু অগোছালো তার নাম্বার কিন্তু একটু হলেও কিন্তু কাটবে। এইভাবেই কিন্তু স্কোর গুলো কিন্তু তোমাদের একটু কারো বাড়ে কারো একটু কমে। তো তাই বলছি আমরা কিন্তু র্যাঙ্কার্স ব্যাচে এগুলো তোমাদের সব শেখাবো, যে কি করে খাতাটাকে তোমাদের তৈরি করতে হবে এক্সামের জন্য, কিভাবে করবে বা কিরকম ভালোভাবে প্রেজেন্টেশন করবে, এগুলো কিন্তু আমাদের ব্যাচে কিন্তু সব তোমাদের শেখানো হবে। যদি তোমরা এগুলো শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের ব্যাচটা কিন্তু জয়েন করতে হবে। এখানে কিন্তু আমি তোমাদের শুধু অ্যান্সার গুলো বলে দিচ্ছি, ওকে? এবার এগুলো তোমরা দেখে দেখে তোমরা নিজেরা নোটস প্রিপেয়ার করবে, কি করে অন্যের থেকে তোমার খাতাটাকে ইউনিক লাগবে। বোঝা গেল? নেক্সট কি আছে তাহলে, এবার অণু বিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন কাকে বলে? আমরা জানি কি ক্যালাসের মাধ্যমে কোনো কালচার দ্রবণে কোনো একটা শিশু উদ্ভিদকে লালন পালন করে বড় করা, অর্থাৎ একটা চারা গাছ বানানোর পদ্ধতিকে আমরা কি বলবো? অণু বিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, কি বলবো তাহলে? অণু মাধ্যমে প্রক্রিয়াকে মাইক্রো প্রপাগেশন বা অণু বিস্তরণ বলে। সেটা কি? একটা মনে করো জাস্ট একটা বীজকে কোনো একটা নমুনার মধ্যে রেখে সংগ্রহ করবে, খাবার দাবার দিবে, আস্তে আস্তে এটাকে বড় করাবে, এর ফলে সেখান থেকে একটা নতুন একটা চারা গাছের সৃষ্টি হবে। এটা কি? এটা কিন্তু সম্পূর্ণ আমরা একটা কালচার, একটা নমুনার মধ্যে নিয়ে নিয়ে এটাকে আমরা বড় করছি। এই যে পদ্ধতি, যেটা আমরা বাইরে কোনো কালচার মিডিয়ামে রেখে করছি, সেটাকে আমরা বলবো কি? অণু বিস্তরণ বা মাইক্রো প্রপাগেশন। ঠিক আছে, নেক্সট আছে কি? মিওসিস কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। এই কোশ্চেনটা আগেও পড়ালাম, তো এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আছে, আমি দেখেছি টেস্ট পেপারে, যে কোনো টেস্ট পেপারে অনেকবার কোশ্চেন আছে, ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা পড়ে নেবে। এটা কিন্তু অলরেডি আগে আমি তোমাদের করিয়ে দিয়েছি। কি বলেছি? যেখানে কি করে ক্রোমোজোমের প্রজাতির সংখ্যাকে কি করে ক্রোমোজোমটাকে ধ্রুবক রাখে, এবং কি করে এখানে ওরা বিভিন্ন রকমের জিনের বৈচিত্র্য ওরা দেখতে পায়। তো এটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি। নেক্সট কি আছে? ফুলের জনস্তবক দুটির নাম একটি করে কাছে লেখো। তাহলে আমরা জানি ফুলের কি কি পার্ট আছে, তাই না? বৃতি, তারপর হচ্ছে করলা, তারপর বৃতি আছে, পেটাল আছে, এবং পুংস্তবক, এবং কি আছে? স্ত্রীস্তবক। এবার পুংস্তবককে আমরা কি বলি? অ্যান্ড্রোসিয়াম, এবং স্ত্রীস্তবককে আমরা কি বলি? গাইনোসিয়াম। তাহলে আমরা বলতে পারি যে ফুলের জনস্তবক দুটির নাম। তাহলে কি এখানে জনস্তবক মানে একটা পুংস্তবক আর একটা কি? স্ত্রীস্তবক। পুংস্তবক তাহলে কি হবে? আমরা জানি এটাকে আমরা বলতে পারি অ্যান্ড্রোসিয়াম। এবং আরেকটা আছে স্ত্রীস্তবক, যেটাকে আমরা বলবো কি? গাইনোসিয়াম। ওকে,
নেক্সট এবার কি আছে আমাদের কোশ্চেন নাম্বার 13, স্পাইরোগাইরা এবং প্ল্যানেরিয়ার অযৌন জনন কোন কোন পদ্ধতিতে সম্পন্ন হয়? স্পাইরোগাইরা এবং কি প্ল্যানেরিয়া কি হবে? স্পাইরোগাইরা স্পাইরোগাইরা হচ্ছে খণ্ডীভবন প্রক্রিয়ার মাধ্যমে এদের জনন সম্পন্ন হয় এবং প্ল্যানেরিয়ার কি পুনরুৎপাদনের মাধ্যমে এদের জনন সম্পন্ন হয়। তাহলে স্পাইরোগাইরা কি হবে? এটা হবে খণ্ডীভবন, যেটা কি হয় এটা মনে করো এটা হচ্ছে কিছু জলজ শৈবাল, এদের জলের ধাক্কা এদের বডিটাকে খণ্ড খণ্ড হয়ে যায়, এটাকে আমরা কি বলবো? খণ্ডীভবন প্রক্রিয়ার মাধ্যমে এদের জনন সম্পন্ন হয়। কিন্তু আরেকটা কি আছে? প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়াটা কি? এদের হচ্ছে পুনরুৎপাদন প্রক্রিয়ায় ওদের কি হয়? ওদের যে দেহটা খন্ডে খন্ডে হয়ে গেলে একটা খণ্ডের থেকে ওরা নতুন আরেকটা অপত্য তৈরি করতে পারে, এই পদ্ধতিকে আমরা কি বলতে পারি? পুনরুৎপাদন। মানে একটা পার্ট থেকে ওদের গোটা আরেকটা অপত্য জীব সৃষ্টি হয়ে যায়, এটাকে আমরা বলবো পুনরুৎপাদন। তো মাথায় রাখবে স্পাইরোগাইরা হচ্ছে, সরি স্পেলিংটা একটু ভুল লিখেছি, স্পাইরোগাইরা যেটা আমার খণ্ডীভবনের সাহায্যে জনন গঠন করে এবং প্ল্যানেরিয়া হচ্ছে আমাদের কি পুনরুৎপাদন প্রক্রিয়ার সাহায্যে জনন সম্পন্ন করে। নেক্সট কি আছে এবার কোশ্চেন নাম্বার 14, বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। বায়ু পরাগী ফুল দেখো, এই বায়ু পরাগী, জল পরাগী এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওই পতঙ্গ পরাগী, পাখি পরাগী এগুলো কিন্তু সবাই পারে, একটা 2 এর বাচ্চাকে দিলে 2 3 সবাই জানবে যে পতঙ্গ কিসে, ওই কালার দেখে আকৃষ্ট হবে, ওখানে মধু থাকবে। কিন্তু বায়ু পরাগী বা জল পরাগী এগুলোর কিন্তু বৈশিষ্ট্যগুলো কিন্তু একটু আলাদা হয়, ওর জন্য পরীক্ষায় খুব চান্স বায়ু পরাগী বা জল পরাগী এগুলো রিলেটেড দেওয়ার, ওই পতঙ্গ পরাগী পাখি পরাগী কিন্তু না আসারই চান্স বেশি। তার মানে এই না যে আমি পড়তে বারণ করছি, অবশ্যই তোমরা সব পড়বে, কিন্তু এগুলো বেশি ভালো মতো, ঠিক আছে? তাহলে বায়ু পরাগী ফুলটা কি হবে? এই ফুলগুলো বর্ণহীন, গন্ধহীন এবং কি ছোট ছোট হয়, ঠিক আছে? ফুল গন্ধহীন, বর্ণহীন এবং আকৃতি ছোট। এবং নেক্সট কি আছে এখানে? 2 নাম্বার কি হবে? যে এদের পোলেন গুলো ভীষণই হালকা হয়। কেন হালকা হবে? পোলেন গুলো স্পোর গুলো হালকা হবে, কারণ কি এটা তো বাতাসে ভাসবে না। এবার যদি এটা হালকা না হয় তাহলে ওরা কি করে ভেসে থাকবে না, এবং এদের পরাগধানী গুলো কিন্তু বড় হবে, ঠিক আছে? এই গেল তাহলে আমাদের বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য। এবার কি আছে আমাদের লাস্ট কোশ্চেন, মিওসিসকে রাস বিভাজন বলে কেন? ঠিক এরকম আরেকটা কোশ্চেন আসতে পারে, মাইটোসিসকে কেন সমবিভাজন বলা হয়? তো আগে বলি মিওসিসকে কেন রাস বিভাজন বলা হয়। কারণ মিওসিসের যে গ্যামেটের সংখ্যা এটা জনিত্রী থেকে অপত্য সময় কিন্তু অর্ধেক হয়ে যায়, কারণ মিওসিস কোষ বিভাজন কালে জনিত্রী জীবের থেকে ওদের যে গ্যামেট সংখ্যা সেটা কিন্তু অর্ধেক হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা মিওসিসকে কি বলবো? রাস বিভাজন বলে থাকি। তাহলে কি বলবো আমরা? মিওসিস কোষ বিভাজন। দাঁড়াও কি বলছে দেখো, এটা এখান থেকে কি আমার n নাম্বার অফ কোষ তৈরি হবে, দেখতে পাচ্ছ যে এটা কি হলো? তার এখানে এই মিওসিস দেখো এখানে কিন্তু অর্ধেক হয়ে গেল। এটা কি ছিল আমার? এখানে ডিপ্লয়েড, এবং এখানে এটা কিন্তু আমার হ্যাপ্লয়েড তৈরি হলো। এই জন্য এটাকে আমরা কি বলবো? আমরা মিওসিস, যেখানে কি অপত্য কোষের সংখ্যা জনিত্রী কোষের তুলনায় অর্ধেক হয়ে যাওয়া, এটাকে এই মিওসিসকে আমরা হ্রাস বিভাজন বলে থাকি। যে কি বলবো তাহলে এখানে আমরা? অপত্য কোষের সংখ্যা জনিত্রী কোষ অপেক্ষা অর্ধেক।
হয়, তাই জন্য আমরা এই মিওসিসকে রাশিবিভাজন বলে থাকি। কিন্তু মাইটোসিসকে আমরা সমবিভাজন বলি। কি কারণে? এখানে ছোট করে বলে দিই, এই যে মাইটোসিস, এটাতে কি হচ্ছে, এখানে 2n থেকে কিন্তু এখানে আমার 2n সংখ্যকই কিন্তু কোষ তৈরি হচ্ছে। এখানে কিন্তু জনিত্রীর অপত্য কোষ সংখ্যা কিন্তু সমান। এই জন্য আমরা মাইটোসিসকে আমরা কি বলবো? সদৃশ বিভাজন বা সমবিভাজন বলে থাকি। ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো এই ছিল আজকের এই 15টা কোয়েশ্চেন। তো সবাইকে থ্যাংক ইউ। দেখো, আমি এই 2 মার্কসের তোমাদের 15টা কোয়েশ্চেন দিচ্ছি মানে কিন্তু এটা না তোমরা এইটুকুই করবে। হ্যাঁ, যাদের মনে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে আমাদের খুব দুর্বল অবস্থা, যে কি করব একদম উপায় নেই, তাদের জন্য এই কোয়েশ্চেন গুলো কিন্তু একটাও ছাড়লে চলবে না। কিন্তু যাদের প্রিপারেশন একটু ভালো বা যাদের মনে হচ্ছে অনেকটাই ভালো, হ্যাঁ সব করব, তারা অবশ্যই এই 15টা কোয়েশ্চেন একটু ইম্পর্টেন্ট, একটু ভালো মতো করবে। কিন্তু বাকি যেগুলো আছে সেগুলোও করবে। আমি কিন্তু কোনোদিনই কাউকে বলবো না শুধু আমার দেওয়া 15টা কোয়েশ্চেন পড়ে তুমি এক্সাম দাও। এগুলো আমি করাচ্ছি কেন? এগুলো ইম্পর্টেন্ট, এগুলোর থেকে আসার চান্স বেশি। তার মানে এই না যে আমি তোমাদের অন্যগুলো পড়তে না বলবো, কারণ তোমরা এর পরবর্তীকালে যারা তোমরা সায়েন্স নেবে তাদের জন্য কিন্তু প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা জায়গা জানা কিন্তু জরুরি। কোনো জায়গা যদি মিস করো তাহলে কিন্তু তোমাদের পরে কিন্তু ভীষণই প্রবলেম হবে। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো মন দিয়ে করো, সাথে আরো অনেক ধরনের যেগুলো বইয়ে আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, তো চলো আজকের মতো এই অবধি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, এবং কারো যদি কোনো রকমের ডাউট থাকে অবশ্যই তোমরা আমাদের কিন্তু কমেন্ট সেকশনে বা টেলিগ্রাম আমাদেরকে বলতে পারো, আমরা কিন্তু তোমাদেরকে সব সলভ করে দেবো। তো চলো আজকের মতো বাই বাই।